मैं ये भूत वूत को नहीं मानता। जिस चीज को देखा ही नहीं उससे क्या करना। Pocket full of poses. এই ঘটনাটি এমন কিছু ছেলে মেয়েদেরকে ঘিরে যারা কিনা মজা ঠাট্টা করে একটি পরিত্যক্ত হোটেলে যায় নিজেদের ভয়কে অনুভব করার জন্য। কারণ লোকেদের বলা ছিল যে যারাই এই হোটেলে একবার প্রবেশ করে তারা আর জীবিত বেঁচে ফিরতে পারে না এবং পরের দিন তাদের রহস্যজনকভাবে লাশ পাওয়া যায়। ভূতপ্রেত বলতে যে কিছুই হয় না এটা প্রমাণ করার জন্যই যখন 7 বন্ধু হোটেলটিতে প্রবেশ করে আর তখন ওরা নিজেরাই ফেস করে সেই শোনা কথার সম্মুখীন। যেগুলোকে ওরা গুজব বলে মনে করত সেগুলোই এখন সত্যতায় রূপ নিচ্ছে। আর তারপর থেকেই শুরু হয় একের পর এক মৃত্যু। ঢোকার পর তখন সবাই আফসোস করে যে আমাদের হয়তো না আসাটাই উচিত ছিল, কিন্তু আফসোস করলে কি আর বের হয়ে যাওয়া যায়? নাকি কেউ বের হতে সাহায্য করবে? বোকামির ফল তো ভোগ করতেই হবে। বলছিলাম বলিউডের মোস্ট আন্ডাররেটেড হরর ফিল্ম দ্য হরর স্টোরি। ঘটনার শুরুতে আমরা হোটেল গ্র্যান্ডিউস নামক একটি হোটেলকে দেখি এবং তখন সেখানে একজন লোক আসে যে কিনা ছিল এই হোটেলেরই মালিক এবং সে আস্তে আস্তে করে হোটেলটির ছাদে ওঠে আর তারপর ছাদ থেকে সে লাফ দিয়ে দেয়। একজন হোটেলের মালিক কেন তার নিজের হোটেলে এসে এইভাবে নিজেকে নিজেই শেষ করে দিল, এই বিষয়ের ডিটেলস আমরা ঘটনার সামনে এগুলোই জানতে পারব। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে 7 জন বন্ধুবান্ধবকে দেখানো হয়। এর মধ্যে নীল নামক ছেলেটা আজ আমেরিকাতে চলে যাবে, তাই যাওয়ার আগেই নিজের বন্ধুবান্ধবদের সাথে শেষবারের মতো সময় কাটিয়ে যাচ্ছে। এদের মধ্যে আরেকটি নাম ছিল যার নাম ছিল নিনা এবং এই মেয়েটি হচ্ছে মুভিটির প্রধান চরিত্র। মেয়েটির ভেতর এক অন্যরকম ব্যাপার ছিল। নিনা ওদের সাথে দেখা করতে হয়তো ঠিকই এসেছে, কিন্তু ও মদ্যপান করতো না এবং ওর গলাতেও একটি পবিত্র চেইন ছিল। আচ্ছা, তো সে যাই হোক, ওরা সবাই যখন এভাবেই মজা ঠাট্টা করে যাচ্ছিল তখনই সেখানে থাকা টিভিতে একটা নিউজ দেখানো হয় যেখানে বলা হচ্ছিল যে হোটেল গ্র্যান্ডিউসের মালিক বিক্রান্ত নেরুলা রহস্যজনকভাবে মারা গেছে। এখন এটা হত্যা নাকি সুইসাইড, হু নোজ। তো এই ঘটনাগুলো নিয়ে তখন ওরা নিজেরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলাবলি শুরু করে দেয়। বলছিল যে এই হোটেলটিরই নাকি একটি রুম ছিল, রুম নং 3046। সেই রুমে নাকি একটা মেয়ে সুইসাইড করেছিল এবং সেই রুমে পরবর্তীতে যারা এসে থাকে তারাই আর বেঁচে ফিরে আসতে পারেনি। ওদের মধ্যেই তখন ম্যাগি নামক মেয়েটি এবং স্যাম নামক ছেলেটা এগুলোকে পাত্তা দেয় না, বরং আরও বলে যে আমরা এসব ভূত মতে বিশ্বাস করি না। আর বাকিদেরকেও বলে যে তোমরাও আজকাল দেখছি ভূত পেতে বিশ্বাস রাখছো। পাশ থেকে তখন একটা বয়স্ক লোক এসে বলে যে আজ ভূত প্রেত বিশ্বাস হচ্ছে না, কিন্তু যখন নিজের চোখে সেগুলোকে দেখবে তখন আর সেদিন বিশ্বাস করার জন্য বেঁচে থাকবে না। এই কথাটি বলে লোকটি চলে যায়। তখন স্যাম ওদের সবাইকে ফোর্সফুলি হোটেল গ্র্যান্ডিউসে নিয়ে যায়। নিনা, সোনিয়া এরা বারবার বলছিল যে গাইস, আমরা হয়তো অনেক বড় ভুল করতে যাচ্ছি, আমাদের এতটা সাহস দেখানো উচিত হবে না, কিন্তু ওরা কেউ কারোর কথা শোনে না। হোটেলটির ভেতরটা দেখতে ছিল খুবই নির্জন এবং ভীষণ ভয়ানক। তবে ওরা ঢুকবে কি করে? গেট তো বন্ধ ছিল। ওরা সবাই তখন ঠিক করে চলে যাবে এবং চলে যেতেই লাগছিল, কিন্তু ঠিক সে সময়ে ভেতর থেকে একটি রেডিও বাজার শব্দ পায়। স্যাম বলতে থাকে যেহেতু ভেতরে রেডিও বাজছে তার মানে অবশ্যই ভেতরে কেউ না কেউ তো অবশ্যই রয়েছে। ওরা তখন হোটেলের পেছনের দিকে যায় আর এখানে ওরা একটা ছোট্ট গেট পেয়ে যায়। অচিন্ত নামক ছেলেটার কাছে ওর বাবার কল আসে, কিন্তু যেইমাত্র ও কথা বলতে বলতে হোটেলের ভেতর প্রবেশ করে আর সাথে সাথে নেটওয়ার্ক চলে যায়। আর এরপর ওরা যখন সবাই ভেতরের দিকে চলে যায় তখন দেখতে পাওয়া যায় গেটটি আপনি আপনি লেগে যায়। হয়তো এখান থেকেই শুরু হলো ওদের মরণের ঘণ্টা। ওরা ওইদিকে খুঁজতে থাকে যে রেডিওটাকে কে বাজাচ্ছে কিংবা আওয়াজটা কোথা থেকে আসছে। ওরা তখন দেখে যে টেবিলে থাকা এই রেডিওটাই এতক্ষণ যাবৎ পাচ্ছিল। তো সেটা ভালো কথা, কিন্তু ওরা যখন চলে যায় আর তারপর আমাদেরকে দেখানো হয় যে রেডিওটা তো নষ্ট অবস্থায় ছিল আর ব্যাটারিও তো খোলা অবস্থায় ছিল, তাহলে তারপরেও কিভাবে রেডিওটা বাজছিল? সামনে ওদের জন্য যে কি অপেক্ষা করতে চলেছে এটা হয়তো ওরা নিজেরাও জানে না। ওরা সবাই যখন অন্যদিকে ছিল তখন নিনা নামক মেয়েটি একা ছিল। নিনা ওখানে অনেকগুলো ঘড়ি দেখতে পায় যেখানে সব ঘড়িতেই একই টাইম দেওয়া ছিল, 4টা বাজার 5 মিনিট বাকি, কিন্তু নিনার ফোনের রিয়েল টাইম ছিল হচ্ছে 12টা 8। তখনই নিনা সেখানে আয়নার রিফ্লেকশনে ও ওর নিজেকেই দেখতে পায়।
নিনা তখন ওর নিজের পেছনেই যেতে থাকে এবং ও নিজেই তখন সামনের দিকে মুড়ে থুম ধরে দাঁড়িয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে নীল চলে আসে এবং নিনা খুব ভয় পেয়ে যায়। নিনা নীলকে সবকিছু বললেও নীল ওর কথা বিলিভ করে না এবং বলে যে এটা হয়তো তোমার দেজারেভু। দেজারেভু মিনিংস হচ্ছে যে জিনিসটা আপনার কাছে মনে হতে লাগবে যে এই ঘটনাটা আপনার সাথে এর আগেও ঘটেছে কিংবা ভবিষ্যতে ঘটবে সেটার জানান। ওরা সবাই তখন ওদের গন্তব্যে যাচ্ছিল। ওদের একটাই টার্গেট ছিল রুম নম্বর 306-এ যাওয়ার। কিন্তু যাওয়ার পথে অচিন্তের পায়ে একটি ক্যান বাড়ি খায় যেটা ওখানে পড়ে রয়েছিল। অচিন্ত তখন কি করে, ক্যানটিকে এই অন্ধকার জায়গাটির ভিতরে ছুঁড়ে মারে এবং ওরা আবার আগে যাওয়া শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই ক্যানটি ভয়ঙ্করভাবে আবারও বাহিরের দিকে আপনা আপনি চলে আসে। এটা দেখে ওরা ভয় পেয়ে যায়। অচিন্ত দ্বিতীয়বারের মতো ক্যানটিকে ভেতরের দিকে ছুঁড়ে মারে, কিন্তু আবারও ঠিক একইভাবে ক্যানটি ওদের দিকেই চলে আসে। আর আশ্চর্যের বিষয় এটাই হচ্ছে যে ক্যানটা দেওয়ালে বাড়ি খেয়ে কিন্তু আসছিল না, কারণ যদি দেওয়ালে বাড়ি খেত তাহলে অবশ্যই শব্দ তো অ্যাটলিস্ট হতো, তাই না? অচিন তখন ভেতরে যায় আর বলে যে আমি গান গাইতে গাইতে যাব, যদি আমার আওয়াজ না আসে তাহলে তোরা ভেতরে আমাকে খুঁজতে চলে আসিস। কিন্তু কিছুক্ষণ পরেই অচিন্তের সারা শব্দ আসা বন্ধ হয়ে যায়। তখন ওরা অন্ধকারের ভেতরে যেতে থাকে ওকে খুঁজতে, কিন্তু তখনই অচিন্ত ওদের সাথে একটা প্র্যাঙ্ক করে দেয়। অচিন্ত হুট করেই বের হয়ে আসে, যার ফলে প্রত্যেকেই খুব ভয় পেয়ে যায়। এরপর অচিন্ত তখন ওদেরকে একটা রুমের ভেতর নিয়ে যায়, যেখানে অদ্ভুত ধরনের অনেক যন্ত্রপাতি ছিল, যেগুলো আর কি হসপিটালে থাকার কথা। আর তখন ওরা সত্যি সত্যিই জানতে পারে যে এখানে হোটেল গ্র্যান্ডিয়াস হওয়ার আগে একটা মেন্টাল হসপিটাল ছিল। কিন্তু এইসব দিয়ে ওদের কাজ কি? যেই কাজে ওরা আসছে ওরা সেই কাজেই মনোযোগী হয়। ওদেরকে রুম নম্বর 3046-এ যেতে হবে। কিছুটা যাওয়ার পরেই ওরা একটি রুম দেখতে পায়, যে রুমে টিভি চলছিল। এইখানে তাও আবার টিভি অটোমেটিকভাবে। ওদের কয়েকজন বন্ধু তখনও বিষয়টাকে মজা ছড়িয়ে নেয়। টিভির ভেতর থেকে তখন একটি ভয়ঙ্কর আওয়াজ আসছিল। নীল আর অচিন্ত যখন ভালোভাবে টিভির সামনে কান দিয়ে শোনে, তো তখন কেউ একজন ওদেরকে ওয়েলকাম জানাচ্ছিল, কিন্তু ওয়েলকামটা জানাচ্ছিল খুবই ভয়ঙ্কর আওয়াজে। কিন্তু বন্ধুদের খাতিরে ওদেরকে আরও আগে যেতে হয়। অবশেষে ওরা সেই রুমটি যেটার জন্য ওরা এখানে এসেছে, রুম নম্বর 3046, সেখানে চলে আসে। ওরা রুম নম্বর 3046-এ ঢুকে খুব মজা করছিল। তখনই স্যাম নামের যে ছেলেটা ছিল ও বলে যে ধরো এখানে একটা মেয়ে আসলো, আর তারপর ওয়াশরুমে ঢুকলো, আর তারপর শাওয়ার অন করলো। স্যাম যেভাবে বলছিল আর ঠিক তখনই ওর বলা অনুযায়ী আপনি আপনি শাওয়ার অন হয়ে যায়। স্যাম তখন বাথরুমের কাছে যেতে থাকে। স্যাম পর্দার সামনে যায়। পর্দার ভেতরে কেউ গোসল করছিল মনে হচ্ছে। স্যামকে সবাই মানা করলেও স্যাম পর্দাটি সরানোর সাথে সাথেই স্যামকে ভেতরে টেনে নিয়ে চলে যায়। আর তারপর ওরা যখন অনেক কষ্ট করে দরজা খোলে তখন ওরা দেখে যে স্যামকে খুব জঘন্যভাবে কেউ মেরে ফেলেছে, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে। এটা দেখার পরেই বাকি 6 ফ্রেন্ড তাড়াতাড়ি করে সেখান থেকে পালাতে থাকে। ওরা একবার এইখান থেকে ওইখান এবং ওইখান থেকে এইখান এইভাবেই করে দৌড়াতে লাগছিল, কিন্তু ওরা কোনোভাবেই বের হওয়ার রাস্তা খুঁজে পায় না। ওরা যেই দরজা দিয়ে ঢুকেছিল সেই দরজাটার ওখানে গেলে সেখানে আর কোনো দরজা দেখতে পায় না, সেখানে দরজার জায়গায় দেওয়াল ছিল। ওরা বারবার বের হওয়ার রাস্তা খোঁজার জন্য বিভিন্ন দিকে যায়, কিন্তু ওরা ঘুরে ফিরে সেই একই জায়গায় বারবার হোটেলের সেন্টারে চলে আসে। আর তখন ওরা সবাই এই হোটেলটির ভেতর পুরোপুরিভাবে আটকে যায়। এরা সবাই খুবই খারাপভাবে এই হোটেলে ফেসে গিয়েছিল, কারণ ফোনেও নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। কিন্তু ওরা সবাই বলাবলি করে যে যেহেতু এটা হোটেল, তার মানে অবশ্যই এই বিল্ডিংয়ের ছাদ তো রয়েছে, আমাদেরকে যে কোনোভাবেই ছাদে যেতে হবে। তখনই অচিন্ত এবং ওর সাথে এক বন্ধু উপরে যেতে থাকে। অন্ধকার হওয়ার ফলে হোটেলটি ছিল খুবই নির্জন, গা হিম করার মতো। শুধুমাত্র হাতে একটি টর্চ লাইট নিয়েই ওরা দুজন হাঁটছিল। তখনই সামনের দিক থেকে একজন মহিলা, হয়তো কোনো নার্স হবে, নার্সটি ওদের সাথে আপনি আপনি কথা বলছিল। নার্সটি বলে যে এক্সকিউজ মি, আপনি কি ডক্টর কাপারিয়ার সাথে দেখা করতে আসছেন? সে এখন ফ্রি আছে, আসতে পারেন। এই কথা বলেই মহিলাটি ওই রুমটির ভেতরে চলে যায়। ওরা তখন আস্তে আস্তে করে সেই রুমটির সামনে গিয়ে পৌঁছায়, কিন্তু এইখানে যখন ওরা আসে তখন এখানে কোনো মহিলা ছিল না, খালি হুইল চেয়ার ছিল। আর চেয়ারটির থেকে অনেক আলোর আবরণ সৃষ্টি হচ্ছিল। অচিন্তের বন্ধু যখন হুইল চেয়ারটিকে গিয়ে স্পর্শ করতে যাবে তখনই আত্মাটি ওকে ছুঁড়ে মারে। দেওয়ালের সাথে মাথায় আঘাত পাওয়ার ফলে অচিন্তের বন্ধু মারা যায়। অচিন্ত এটা দেখে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, কিন্তু যেই দিকে যায় এই হুইল চেয়ার সেই দিকেই অচিন্তের সামনে এসে পড়ে। অচিন্ত তখন এই হুইল চেয়ার থেকে নিজের যান বাঁচানোর জন্য একটা রুমে গিয়ে লুকিয়ে পড়ে। আর তখন আমরা দেখতে পাই যে হুইল চেয়ারটা গান গাচ্ছিল। গান গিয়ে ওকে খুঁজছিল।
ওর দরজার সামনে কিছুক্ষণ থেমে থাকে আর তারপর সামনে দিকে আবার চলে যায়। এর মানে আত্মা ঠিকই বুঝে গেছে যে অচিন্ত এইখানে রয়েছে, কিন্তু আত্মার কথা হচ্ছে যে তোদেরকে মারবো, কিন্তু তিলে তিলে, একেবারে না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন ওদের দুজনের মধ্যে কারোর আসার নাম থাকে না, তখন ওরা বাকি সবাই অচিন্তকে খুঁজতে উপরে চলে যায়। কিন্তু ওরা উপরে গিয়ে দেখে যে ওদের এই ফ্রেন্ড এখানে মরে পড়ে রয়েছে। ওরা ভাবে হয়তো অচিন্ত আর বেঁচে নেই, কিন্তু নীলের বিশ্বাস যে অচিন্ত অন্তত মরেনি। তখন ওরা সবাই অচিন্ত বলে ডাকার পর অচিন্ত বের হয়ে আসে, আর ও ওদের সবাইকে এটাই বলছিল যে আমরা এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছি। ও আমাদের কাউকেই ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে, সবাইকে। ওদের দুজন বন্ধু ইতিমধ্যেই মারা গিয়েছে, আর কাউকে ওরা হারাক সেটা কেউই চায় না। তাই তাড়াতাড়ি করে ছাদ খুঁজতে চলে যায় এবং অবশেষে ছাদে যাওয়ার দরজা ওরা দেখতে পায়। ওরা যখন ভেতরে ঢোকে তখন ওরা একটা টেবিল দেখতে পায়। টেবিলের উপর একটা বল আপনি আপনি ঘুরছিল। ওরা ধীরে ধীরে যখন এটা দেখে টেবিলটার সামনে যেতে থাকে, তখনই হঠাৎ করেই আত্মাটি ওর ভয়ানক চেহারা দেখিয়ে ওদেরকে ভয় দেখায়। ওরা যে যার মতো নিজেদের যান বাঁচিয়ে পালাতে থাকে। তখনই সোনিয়া নামের যে মেয়েটা ছিল ও মাটিতে পড়ে যায়, কিন্তু ওরা যখন ওকে ওঠানোর চেষ্টা করছিল তখন সোনিয়া বারবার বলছিল যে আমি উঠতে পারছি না, মনে হচ্ছে ওকে কেউ চাপ দিয়ে ধরে রেখেছে। তখনই নীলের নজর আয়নার উপরে পড়লে নীল দেখে যে সোনিয়ার উপর আত্মাটি বসেছিল। সোনিয়াকে তখন আত্মাটি ওর সাথে ভেতরের দিকে টেনে নিয়ে চলে যায়। ওরা সবাই তখন সেই সময়টাতে নিজেদের যান বাঁচানোর জন্য পাগলের মতো করে দৌড়াতে থাকে। ওরা দৌড়াতে দৌড়াতে একটা সময় তখন এক জায়গায় গিয়ে থেমে যায়। এই বিল্ডিংয়ে লাইট ছিল আর সেটা জ্বলছিল, এর মানে এই হোটেলে জেনারেটরের ব্যবস্থা আছে। আর যেহেতু জেনারেটর আছে তাই অবভিয়াস বিষয় যে এখান থেকে তাহলে বের হওয়ার কোনো না কোনো রাস্তা অবশ্যই আছে। নীল ওদেরকে ওপরে রেখে ও একাই কারেন্টের তারগুলোকে ফলো করতে করতে নিচে চলে যায়, এটা দেখার জন্য যে এই লাইনটা আসলে আসছে কোথা থেকে। আর নিচে গিয়ে তখন নীল একটি গাড়ি দেখে এবং ভাগ্যক্রমে তখন নীল গাড়ির চাবিও পেয়ে যায়। নীল এক মুহূর্ত দেরি না করে তখনই ওদের কাছে যায় আর গিয়ে ওদেরকে নিচে আসতে বলে। ওরা আবারও তখন তাড়াতাড়ি করে দৌড়াতে শুরু করে। তখনই ওপর থেকেই সেই নার্সটি আবারও বলছিল যে কোথায় যাচ্ছ তোমরা, যাও সবাই নিজের ঘরে যাও এক্ষুনি। ওরা তখন ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিচে যায় আর গিয়ে গাড়িতে উঠে পড়ে। নীল গাড়ি স্টার্ট করে দেয়, কিন্তু গাড়ি গোল গোল শুধু ঘুরছিল। নীল যেভাবে চাচ্ছিল সেভাবে চালাতে পারছিল না। আর তখন ওদের গাড়ির সামনে সেই নার্স মহিলা চলে আসে। গাড়ি নার্স মহিলার ওপর দিয়ে চলে যায়, কিন্তু নার্স মহিলা তো ছিল একটা আত্মা, তাই ওর কিছুই হয় না। গাড়ি চলতে চলতে একটা সময় পুরো চারপাশ সাদা ধোঁয়া দিয়ে ভরে যায় আর ওরা কিচ্ছু দেখতে পাচ্ছিল না। শেষমেশ ওরা গাড়ি থেকে নেমে যেটা দেখতে পায় সেটা দেখে ওরা কানবে নাকি আত্মার কাছে নিজের থেকেই আত্মসমর্পণ করে দিবে সেটাই ভাবছে। ওরা দেখে যে ওরা ঘুরে ফিরে সেই রুম নম্বর 3046 এর সামনেই এসে পড়েছে। ওরা যতই চেষ্টা করুক না কেন বের হবার, যদি কোনো রাস্তা থেকেও থাকে তাহলেও আত্মা ওদেরকে বের হতে দিবে না। তো এরপর ওরা সবাই একটা রুমে নিজেদেরকে লক করে দেয়। ওদের মান্য ছিল যে ওরা যদি আলাদা হয় তাহলেই আত্মা ওদেরকে মেরে ফেলার চেষ্টা করবে। সুতরাং সকাল হওয়া পর্যন্ত ওরা এই রুমে থাকবে, কেউ কাউকে একা ছাড়বে না। তখনই বাহির থেকে সোনিয়ার আওয়াজ পাওয়া যায়। সোনিয়া ওদেরকে সাহায্যের জন্য ডাকছিল। তখন অচিন্ত এবং নীল বলছিল যে এটা সোনিয়া নয়, আমরা কেউই বাইরে যাব না, এটা ওই আত্মাই যে কিনা চেষ্টা করছে আমাদেরকে কোনো এক বন্ধু সেজে আমাদেরকে দুর্বল করার, আর তারপর আমরা বিশ্বাস করে সেখানে গেলে আমাদেরকে মেরে ফেলবে। কিন্তু একটা সময় ওরা আর সোনিয়ার হাহাকার সহ্য করতে না পেরে বাহিরে বের হয়। তখন ওরা লাইট দিয়ে দেখতে পায় এটা সোনিয়াই যে ওদের দিকে আসছে। সোনিয়া তখন ওদেরকে একটা রহস্যের কথা জানায়। সোনিয়া জানায় যে আমাদের সবাইকে যে মারার চেষ্টা করছে ওর নাম হচ্ছে মায়া। সোনিয়া তখন সব বুঝে থাকে, বলে যে মায়া একটা পাগল ছিল এবং একদিন ওর পরিবারের সদস্যদেরকেই ও নিজের হাতে মেরে ফেলে। আর কোর্টে যখন ওর কাছে প্রশ্ন করা হয় কেন ও ওর নিজের পরিবারকে মেরে ফেললো, তখন মায়া জবাবে বলে যে ও নাকি শয়তানের সাথে বিয়ে করেছে আর শয়তানের আদেশ ছিল ওর পরিবারকে মারার। সোনিয়া আরও জানায় যে এইখানে হোটেল হবার আগে একটা মেন্টাল হসপিটাল স্থাপত্য করেছিল আর মায়াকে ডক্টর কাপারিয়ার হসপিটালে অ্যাডমিট করিয়ে দেওয়া হয়। কিন্তু একদিন মায়া ডক্টর কাপারিয়াকেই খুন করে ফেলে আর একটা সময় এই পুরো হসপিটালটি তছনছ হয়ে যায় আর বিদ্যুতের শর্ট সার্কিট হবার কারণে 18 জন অ্যাডমিট রোগী মারা যায়। আর তারপর থেকে পুরোপুরিভাবে এই হসপিটালকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে কোনো এক ব্যক্তি এই জায়গাটিকে কিনে ফেলে আর এখানে হোটেল গ্র্যান্ডিয়াস বানানোর সিদ্ধান্ত নেয় এবং যেটা এক সময়ে হয়েও যায়। কিন্তু হোটেল হবার পরেও এখানে প্যারানর্মাল কার্যকলাপ হওয়া জারি ছিল, তখনও মানুষজন মারা যাচ্ছিল।
আর এর জন্য ধীরে ধীরে বিক্রান্ত ন্যারুলার হোটেলকে সবাই ত্যায্য করতে থাকে। সে এত টাকা খরচ করে তার এই বিজনেসে ফ্লপ ডিজাস্টার হয়ে শেষমেশ এই হোটেলেরই ছাদে এসে আত্মহত্যার পথ বেছে নেয়, যেমনটি মুভির শুরুতে আমরা দেখেছিলাম। সোনিয়া সবাইকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে আসে আর বলে যে আমাদের মায়ার সাথে কথা বলতে হবে, ও আসলে আমাদের থেকে কি চায়। আর এটা বলতে না বলতেই সোনিয়ার ফোনে মায়ার কল আসে। সোনিয়া তখন কল রিসিভ করে আর এরপর সোনিয়া মায়ার কথা শুনে একদম চুপ হয়ে যায়। ওরা যখন জিজ্ঞেস করে যে কি হলো, মায়া তোকে কি বললো বল, সোনিয়া তখন ওদেরকে বলে মায়া শুধু আমাদেরকে মারতে চায়, এছাড়া ও আর কিছুই চায় না আমাদের থেকে। এরপর ওরা ভয় পেয়ে একটা রুমে নিজেদেরকে আবারও বন্ধ করে দেয়। সকাল হতে আর বেশি দেরি নেই, ওরা সকলেই একে অপরের হাত ধরে বসেছিল। তখনই রুমটির ভেতর সাদা ধোঁয়া দিয়ে ভরে যেতে থাকে। ওরা কেউ কাউকে দেখতে পাচ্ছিল না, তাই নীল সবাইকে বলে যে কেউ কারো যেন হাত না ছাড়ে, আর আমি সবার নাম কল করব, সবাই তখন ঠিকঠাক থাকলে আমার কলের জবাব দিবে। নীল এক এক করে সবার নাম ডাকছিল আর সবাই এক এক করে ইয়েস বলছিল। আর লাস্টলি যখন নীল সোনিয়ার নাম ডাকে তখন সোনিয়ার কোনো আনসার ছিল না, কিন্তু কিছুক্ষণ পর বলছিল যে নীলের নজর তখন ওর হাতের দিকে পড়ে। হাতটা ছিল কাটা ছেঁড়া আর দেখা যায় ওখানে সোনিয়া নয় বরং মায়া বসেছিল। আসলে গাইস, সোনিয়া হয়ে যে ওদের সাথে এতক্ষণ ছিল ও আসলে সোনিয়া নয় বরং মায়াই ছিল। মায়া সোনিয়া সেজে ওর নিজের অতীত ওদের পর্যন্ত পৌঁছাতে চেয়েছিল, আর যেটা ও পেরেছে। ওরা তখন দৌড়ে সামনে গিয়ে দেখতে পায় সোনিয়ার ডেড বডি সেই হুইল চেয়ারে পড়ে রয়েছিল। শেষমেশ সোনিয়াও বাঁচতে পারল না, আর এরাও বা বাঁচতে পারবে কিনা কি জানে। এখন বেঁচে ছিল মাত্র 4 জন। ওরা সবাই তখন এক জায়গায় বসেছিল। রিনা তখন নীলকে জিজ্ঞেস করে যে কটা বাজে। নীল উত্তরে বলে যে 4টা বাজার 5 মিনিট বাকি। নীনা তখন একটা বিষয় গভীরভাবে লক্ষ্য করে যে মুভির শুরুতে যখন নীনা ওই ঘড়িগুলোকে দেখেছিল সেখানেও কিন্তু 4টা বাজতে 5 মিনিট বাকি ছিল, আর তারপরে কিন্তু নীনা ওর নিজেকেই দেখতে পেয়েছিল সেখানে। এর মানে নিয়তি নীনাকে আগেই দেখিয়ে দিয়েছে যে তোমার এখানে 4টা বাজার 5 মিনিট সময়টাতে আসতেই হবে। ওরা তখন সেই জায়গাটিতে যায় আর গিয়ে একটি বই পায়, যেটা ছিল একটা মন্ত্রের বই। ওরা 4 জন তখন একত্রিত হয়ে বই লেখা একটা মন্ত্র পড়তে থাকে। এই মন্ত্রটা পড়ার ফলে মায়ার অতীতে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে ওরা জানতে পারবে, যেটা বাহিরের দুনিয়ার মানুষজনেরা জানতে পারেনি। ওরা তখন সেই ঘরটিতে যায় যেই ঘরে হসপিটালের যন্ত্রপাতি ছিল। সেখানে গিয়ে ওরা একটা ভিশনস দেখতে পায় যে মায়া পাগল ছিল, আর ওকে ডক্টররা মিলে ওর ব্রেইনে যেই মেশিনটা দিয়ে কারেন্টের শক দিচ্ছিল সেই মেশিনটাকে মায়া নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, কারণ মায়াকে প্রায়ই এই শক দেওয়া হতো এবং একটা সময় মায়া এই শক সহ্য করার ক্ষমতা বানিয়ে ফেলে। আর একদিন এই শক মায়াকে এতটা পরিমাণে দিয়ে দেওয়া হয় যে মায়ার আর এই সব জিনিসে কোনো যাই আসছিল না। আর তখনই ওরা সবাই বুঝে যায় মায়ার সম্পূর্ণ শক্তি হচ্ছে এই মেশিনটার ভেতরেই। যেহেতু মায়ার শেষ মৃত্যু এই মেশিনটার জন্য হয়েছিল, তাই এই মেশিনটাকে ওরা যদি কোনোভাবে জ্বালিয়ে দিতে পারে তাহলে হয়তো মায়ার আত্মা শান্তি পাবে। তো ওরা সবাই বের হয়ে যায় পেট্রোল কিংবা দেশলাই কিছু একটা খুঁজতে, যেটার দ্বারা ওরা মেশিনটিকে জ্বালিয়ে ফেলতে পারবে। অচিন্ত আর নীনা মেশিনটির কাছেই থাকে। ম্যাগি খুঁজতে খুঁজতে যখন একটু দূরে চলে যায় তখন দেখা যায় একটা চেয়ারে একটা মেয়ে বসেছিল আর বসে বসে পেপারে একটা নিউজ পড়ছিল। কিছুটা এমন ভাবে পড়ছিল, ব্রেকিং নিউজ। ম্যাগি শুনছিল আর চেয়ারে বসা মেয়েটির কাছে যাচ্ছিল, কিন্তু তখনই নীল সেখানে এসে যায় আর ম্যাগি দেখতে পায় সেখানে কেউ বসা অবস্থাতে ছিল না। নীল ম্যাগিকে ওর সাথে নিয়ে চলে যায়, কিন্তু কিছুটা পথ আগে যেতেই ম্যাগির নজর দেওয়ালের দিকে পড়ে। ম্যাগি দেখতে পায় ওর নিজের ছায়া দেওয়ালে রিফ্লেক্ট করলেও নীলের কোনো ছায়া দেওয়ালে রিফ্লেক্ট করছিল না। মানে একটা মানুষ হাঁটছে যার কিনা কোনো ছায়া ছিল না। ম্যাগি সব বুঝে যায় যে এটা নীল নয়। ম্যাগি তখন তাড়াতাড়ি করে দৌড়িয়ে আবারও কিচেনে চলে যায় আর গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু এবার আসে হচ্ছে আসল নীল, যে কিনা ওকে খুঁজছিল। কিন্তু ম্যাগি এখন ভাবে হয়তো এটা সেই আত্মাই হবে, আর যার কারণে ম্যাগি এবার নীলের ডাকাডাকির কোনো উত্তর দেয় না এবং নীল একটা সময় খুঁজতে খুঁজতে না পেয়ে সেখান থেকে চলেও যায়। কিন্তু তখনই ম্যাগি দেখে যে ওর মাথার উপরে নীল বসে আছে, আর হুট করে মায়া ওর আসল রূপে এসে ম্যাগির ওপর হামলা করে দেয়। আর এর মানেটা হচ্ছে ম্যাগিও মারা গেল। আর ওইদিকে আমরা দেখি নীনা এবং অচিন্তকে। ওরা ভয় পেয়ে এই রুমটির ভেতরে দাঁড়িয়েছিল আর বাহির থেকে এখন ম্যাগির আওয়াজ শুনতে পাচ্ছিল। অচিন্ত ওর আওয়াজ শুনতে পেয়ে যখন বাইরে যায় তখন কিছু মুহূর্ত পরেই ওর চিৎকার করে ওঠার আওয়াজ নীনা শুনতে পায়।
নিনা অচিন্তের চিৎকার শুনতে পেয়ে যখন বুকে সাহস নিয়ে ভয়ে ভয়ে খুঁজতে বের হয়, তখন ওখানে নিনা গিয়ে দেখে যে মায়া অচিন্তকেও খুব নৃশংসভাবে মেরে ফেলেছে। অচিন্তের গলা কাটার লাশ সেখানে পড়েছিল। এর মধ্যেই নীল সেখানে কেরোসিন আর লাইটার নিয়ে হাজির হয়। নিনা জানায় যে অচিন্ত আর বেঁচে নেই। নীলও জানায় যে ম্যাগিও হয়তো আর বেঁচে নেই, কারণ ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নীল বলে যে আমাদেরকে এই মৃত্যুর খেল শেষ করতেই হবে, ভেঙে পড়লে চলবে না। নীল তখন তাড়াতাড়ি করে মেশিনটির ওপর কেরোসিন ঢালার পর যেই না আগুন জ্বালাতে যাবে, কিন্তু আগুন আর জ্বলছিল না কোনো মতেই। আর তখনই আলমারির দরজা অটোমেটিক খুলে গিয়ে নীলকে আলমারির ভেতরে ঢুকিয়ে নেয় মায়া। আর এখন হয়তো নীলও আর বাঁচতে পারল না। আর এখন নিনাই একমাত্র মেয়ে যে কিনা বেঁচে ছিল। মায়া নিনাকে লাগাতার ভয় দেখানোর চেষ্টা করছিল। নিনা তখন ভয় পেয়ে দৌড়ে বাহিরে চলে যায়। আর এখানে এসে নিনা ওর মরে যাওয়া সব বন্ধুদেরকে দেখতে পায়। ওরা নিনাকে বলছিল যে নিনা আর কত, অনেক হয়েছে, এবার নিজেকে বাঁচানোর জন্য ফাইট করা অফ করো এবং আমাদের সাথে চলে আসো। কিন্তু নিনার মনে বিশ্বাস ছিল যে ও হয়তো বাঁচতে পারবে। নিনা তখন কেরোসিন তেল অর্থাৎ পেট্রোল দেখতে পায় সেখানে। নিনা বুদ্ধি খাটিয়ে কি করে একটা লাইট নিয়ে এসে এই পেট্রোলের উপরে ডিস্ট্রিক্ট করে দেয়, আর যার ফলে আগুন ধরে যায় সেই জায়গাটা। নিনা একটা কাপড়ের সাহায্যে আগুন ধরিয়ে মেশিনটা জ্বালানোর উদ্দেশ্যে যেতে থাকে। রাস্তায় নিনাকে পদে পদে মায়া বাধা দিয়ে যাচ্ছিল, আর কোনো বাধায় যখন নিনাকে কাবু করতে পারছিল না, তখন মায়া একটা বড় আসবাব ওর উপরে ছুঁড়ে মারে। আর এর ফলে নিনা আগুনওয়ালা কাপড়টির থেকে দড়ি ছিটকে পড়ে। আর অশুভ আত্মা মায়া ভয়ঙ্কর এক হাসি দিয়ে আগুন নিভিয়ে দেয়। নিনা ভেবেছিল হয়তো সব শেষ হয়ে গেল, এবার হয়তো ও বাঁচতে পারবে না। কিন্তু তখনই ভাগ্য নিনার সাথ দেয়। হোটেলের যে মালিক ছিল বিক্রান্ত নারুলা, তো বিক্রান্ত নারুলা ওর সাহায্য করে। ওখানে পড়ে থাকা একটা ফ্যানকে চালিয়ে দেয়, আর এর ফলে আগুন আবারও পুনরায় জ্বলতে শুরু করে। আর নিনা এবার নিজের হাতের উপরেই আগুন নিয়ে দৌড়িয়ে মায়ের ঘরে যায়। আর গিয়ে দেখে যে নিচে কেরোসিন পড়েছিল, আর সেই কেরোসিন মেশিনের সাথে অ্যাটাচ ছিল। সাথে সাথেই কেরোসিনের উপর হাত রাখতেই পুরো মেশিনে আগুন লেগে যায়। মেশিন জ্বলার সাথে সাথেই অতৃপ্ত আত্মা মায়াও চিরতরে ধ্বংস হয়ে যায়। অশুভ শক্তির বিনাশ হয়। আর এর সাথে সাথে আমরা দেখেছি হোটেলের গেটগুলো এখন আপনা আপনি খুলে যাচ্ছে, এবং এই অশুভ আত্মার জন্য ওরা দিনের বেলা কেউ দেখতে পাচ্ছিল না, কিন্তু এখন সকাল হওয়া অবস্থায় ছিল। নিনা খুব আফসোস করতে থাকে। এসেছিল 7 জন আর ফিরতে হচ্ছে মাত্র 1 জনের। এই আফসোসটি সঙ্গে করেই এই মৃত্যুপরী হোটেলটির থেকে বেরিয়ে চলে যেতে থাকে। আর এখানেই শেষ হয় এই মুভিটির গল্প কাহিনী। খারাপ লাগলেও অন্তত একজন যে বাঁচতে পেরেছে এটা দেখি মনে খুব শান্তি লাগছিল। মুভিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ডু সাবস্ক্রাইব।